সোহান লার্নিং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে 2013 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন সমাধান করা হয়েছে। আমাদের আজকের সমাধানকৃত প্রশ্নটির কোড হচ্ছে মিসিসিপি এবং সেট হচ্ছে 2। আমাদের প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানে প্রতিটি পর্বে 40টি করে প্রশ্ন সমাধান করা হয়, অর্থাৎ আমরা একটি প্রশ্নকে দুই ভাগে ভাগ করে সমাধান করে থাকি। আজকের প্রশ্নটিকেও আমরা দুই ভাগে ভাগ করে সমাধান করেছি। প্রথম ভাগে সাধারণ জ্ঞান ও গণিতের 40টি প্রশ্ন সমাধান করা হয়েছে এবং আমাদের দ্বিতীয় অংশে পরবর্তী ভিডিওতে ইংরেজি ও বাংলার বাকি 40টি প্রশ্ন সমাধান করা হবে। আমাদের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে আকাভা কোন দেশের সমুদ্র বন্দর? আমাদের এখানে যে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নাই। আমাদের আকাভা সমুদ্র বন্দরটি জর্দানে অবস্থিত। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ন্যাফ কোথায় অবস্থিত? ন্যাপ শব্দটির পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন এবং এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে ক অপশনটি। 3 নম্বর প্রশ্ন সিলেটের পূর্ব নাম? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের জালালাবাদ। 4 নম্বর প্রশ্ন আনন্দবিহার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে খ অপশনের ময়নামতিতে। 5 নম্বর প্রশ্ন 60 গম্বুজ মসজিদটি নির্মাণ করেন? সঠিক উত্তরটি হচ্ছে খ অপশনের পীর খান জাহান আলী। 6 নম্বর প্রশ্ন রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের হুমায়ুন রশিদ চৌধুরী। 7 নম্বর প্রশ্ন কাঁচামাল হিসেবে আখের চোবড়া ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের উত্তরবঙ্গ কাগজ কল পাকশি। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ অপশনের হাকালুকি। এই হাওরটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত। 9 নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে খ অপশনের 68 জন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য 7 জনকে বীরশ্রেষ্ঠ, 68 জনকে বীরোত্তম এবং 175 জনকে বীর বিক্রম, সেই সাথে 426 জনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। 10 নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়? ক অপশনের 21 জুন। 11 নম্বর প্রশ্ন শ্বসনে নির্গত হয়? সঠিক উত্তর হবে গ অপশনের কার্বন ডাই অক্সাইড। 12 নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষণ ঘটে না? সঠিক উত্তরটি হচ্ছে ঘ অপশনের মূলে। 13 নম্বর প্রশ্ন নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? সঠিক উত্তরটি হবে ক অপশনের টিটেনাস। টিটেনাস হচ্ছে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে? সঠিক উত্তর হবে খ অপশনের অনকোলজি। 15 নম্বর প্রশ্ন প্রবল জোয়ারের কারণ এ সময়? সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনটি সূর্য চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে। 16 নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র? ক অপশনের অডিওমিটার। 17 নম্বর প্রশ্ন বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ? সঠিক উত্তরটি হবে একই থাকে। 18 নম্বর প্রশ্ন সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো? সঠিক উত্তরটি হবে ক অপশনের সালফিউরিক অ্যাসিড। 19 নম্বর প্রশ্ন কত শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য? তা হলো ঘ অপশনের লৌহ। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? সঠিক উত্তরটি হচ্ছে খ অপশনের 206। 21 নম্বর প্রশ্ন কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনের শুষ্ক। আমাদের 21টি প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান থেকে এবং এর পরবর্তী 22 নম্বর হতে 40 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো হচ্ছে গণিত অংশের। আমরা 22 নম্বর প্রশ্নটি দেখব কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্রটি হবে ঘ অপশনের ভূমি গুণ উচ্চতা। 23 নম্বর প্রশ্ন a - 1/a = 3 হলে স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল কত? তাহলে আমাদের a - 1/a সমান 3 দেওয়া আছে, আমাদের স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান বের করে নিতে হবে। আমরা স্কয়ার প্লাস 1/a স্কয়ারের অনুসিদ্ধান্তটি এখানে ব্যবহার করেছি। স্কয়ার প্লাস 1/a স্কয়ারের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত হবে a - 1/a হোল স্কয়ার প্লাস 2 * a * 1/a। এর পরবর্তী লাইনে এসে আমরা মানগুলো বসাবো। আমাদের এখানে a - 1/a এর মান 3 দেওয়া আছে, তাই আমরা a - 1/a হোল স্কয়ারের জায়গায় 3 দিলাম, উপরে স্কয়ার রয়েছে সেটি বসালাম, প্লাস 2 * 1 থাকে, অর্থাৎ a * 1/a a কাটা গেলে আর 1 থাকবে। 3 কে স্কয়ার করলে 9 হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2, 9 আর 2 যোগ করে দিলে আসে 11। আমাদের সঠিক উত্তরটি হবে গ অপশনের 11। 24 নম্বর প্রশ্ন x/2 + 3 = x/3 + 4 সমীকরণের x এর মান কত? আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ হতে আমাদের বীজ x এর মান বের করে নিতে হবে। আমরা প্রথমে যে সমীকরণটি দেওয়া আছে সেটা লিখলাম x/2 + 3 = x/3 + 4। আমাদের বাম পাশে x/2 আছে সেটা লিখলাম, x/3 সেটি ডান পাশে রয়েছে, আমরা যখন সেটিকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসবো -x/3 হয়ে যাবে। এরপর ডান পাশে 4 রয়েছে, +3 কে যখন পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসবো -3 হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা x/2 - x/3 হতে আমরা 2 এবং 3 লসাগু নিব। 2 এবং 3 লসাগু হয় 6,
6 কে লসাগু নিলে আমাদের উপরে থেকে 3x - 2x, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে। এর পরবর্তীতে আমরা বজ্র গুণন করেছি, উপরে 3x - 2x আছে সেটা লিখে দিলাম, 6 কে 1 দিয়ে গুণ করলে 6, 3x থেকে 2x বিয়োগ করে দিলে x থাকে ইকুয়াল 6। আমাদের এই 24 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি বের হয়ে আসছে ক অপশনের 6। 25 নম্বর প্রশ্ন, একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন, তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে। তাহলে একজন লোক প্রতি সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন, তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাতটি কত সেটা বের করে দিতে হবে। আমরা সঞ্চয়ের সঙ্গে যেহেতু আয়ের অনুপাতটা নির্ণয় করতে হবে, তাই লিখলাম সঞ্চয় অনুপাত আয় সমান, আমাদের সঞ্চয় বের করতে গেলে আয় থেকে ব্যয় বিয়োগ করতে হয়, তাই আমরা ব্র্যাকেটের মধ্যে আগে সঞ্চয়টা নির্ণয় করে নিয়েছি। আমাদের আয় হচ্ছে 1250 টাকা এবং ব্যয় হচ্ছে 1000 টাকা, অনুপাত আয়। তাহলে আয় হচ্ছে 1250 টাকা। আমরা আয় 1250 টাকা থেকে যখন ব্যয় 1000 টাকা বিয়োগ করে দিব, আমাদের সঞ্চয়ের টাকা বের হয়ে আসবে 250 টাকা। আমাদের সঞ্চয় ও আয়ের মধ্যে অনুপাত বের করতে বলা হয়েছে। এরপর 250 টাকা এবং 1250 টাকাকে যখন আমরা 250 দিয়ে ভাগ করে শুরু করে ফেলবো, তখন আমাদের অনুপাত বের হয়ে আসবে 1:5। সঠিক উত্তরটি হবে গ অপশনের 1:5। 26 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কি কি? আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি। যেহেতু আমাদের দুইটি সংখ্যার অনুপাত 5:8 বলা আছে, তাই আমরা প্রথমে লিখলাম, মনে করি একটি সংখ্যা সমান 5ক এবং অপর সংখ্যা সমান 8ক। এরপর লিখলাম, প্রশ্ন মতে আমাদের যেহেতু প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, তাই আমরা লিখলাম 5ক যোগ 2, অর্থাৎ প্রথম সংখ্যার সাথে 2 যোগ করেছি। এরপর অপর যে সংখ্যাটি রয়েছে 8ক, তার সাথে 2 যোগ করেছি। উভয় সংখ্যার সাথে যখন 2 যোগ করা হয়েছে, আমাদের অনুপাতটি পরিবর্তিত হয়ে 2:3 হয়ে গেছে। এরপর আমরা অনুপাতটাকে ভগ্নাংশে পরিণত করলাম, 5ক যোগ 2 ডিভাইডেড বাই 8ক যোগ 2 ইকুয়াল 2/3। এরপর আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন করলে আমরা 8ক যোগ 2কে 2 দিয়ে গুণ করেছি, একইভাবে 5ক যোগ 2কে 3 দিয়ে গুণ করে দিয়েছি। 8কে 2 দিয়ে গুণ করলে আসবে 16ক এবং 2কে 2 দিয়ে গুণ করলে আসবে 4, একইভাবে 3কে 5ক দিয়ে গুণ করলে আসবে 3 5 15ক এবং 3কে 2 দিয়ে গুণ করলে হবে 6। এরপর আমাদের ক গুলোকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসবো। 16ক বাম পাশে রয়েছে, 15ক এটাকে যখন পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসবে -15ক হয়ে যাবে। একইভাবে ডান পাশে 6 রয়েছে, 4কে যখন পক্ষান্তর করে নিয়ে যাব তখন সেটা -4 হয়ে যাবে। 16ক থেকে 15ক বিয়োগ করলে শুধু কয় থাকে, 6 থেকে 4 বিয়োগ করলে আর থাকবে 2। এখন আমাদের একটি সংখ্যা নির্ণয় করতে হচ্ছে, তাহলে একটি সংখ্যাকে আমরা 5ক ধরেছিলাম, তাহলে ক এর মান 2, 5কে যখন 2 দিয়ে গুণ করবো 5 দুগুণে 10। অপর সংখ্যাকে আমরা 8ক ধরেছিলাম, তাহলে 8ক সমান বের করতে গেলে 8কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটি বের হয়ে আসবে 16। আমাদের দুটি সংখ্যার একটি সংখ্যা হচ্ছে 10 এবং অপর সংখ্যা হচ্ছে 16। আমাদের সঠিক উত্তরটি হবে ঘ অপশনের 10 ও 16। 27 নম্বর প্রশ্ন, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে বিক্রয় করলে 25% লাভ হবে? আমাদের 1 টাকায় 5টি দরে লেবু ক্রয় করা হয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে টাকায় কয়টি দরে বিক্রি করলে আমাদের 25% লাভ হবে। এই ধরনের অঙ্কগুলো আসলে সঠিক নিয়মে করতে গেলে অনেক সময়ের দরকার হয় এবং অনেক কঠিনও। সেজন্য আমরা এখানে ছোট কিছু সূত্র ব্যবহার করে কৌশলের মাধ্যমে অঙ্কের উত্তরগুলো বের করে নিই। আমাদের এখানে টাকায় কত একক বিক্রয় করতে হবে সেই এককটি আমরা একটি সূত্রের মাধ্যমে বের করে নিয়েছি। লিখলাম টাকায় বিক্রয় করতে হবে, অর্থাৎ 1 টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে সেটা, টাকায় বিক্রয়কৃত একক ডিভাইড বাই 1 যোগ লাভের হার। এই সূত্রটিতে যখন আমরা মান বসিয়ে দিব, সহজে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। আমাদের টাকায় ক্রয়কৃত একক হচ্ছে 5টি, যেহেতু টাকায় 5টি ধরে লেবু ক্রয় করা হয়েছে, তাই আমরা উপরে 5 দিলাম। 1 যোগ লাভের হার এখানে একটি কনস্ট্যান্ট হিসেবে থাকবে। এরপর লাভের হার, আমাদের লাভের হারটা হচ্ছে 25%। এই 25%কে আমরা 100 দিয়ে ভাগ করে লিখে দিলাম 0.25। তাহলে 1-এর সাথে 0.25 যোগ করলে 1.25 আসবে, 5কে 1.25 দিয়ে ভাগ করে দিলে 4 বের হয়ে আসবে। আমাদের সঠিক উত্তর হচ্ছে গ অপশনের 4টা। 28 নম্বর প্রশ্ন, টাকায় 3টি দরে জিনিস ক্রয় করে টাকায় 2টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানে বলে দেওয়া আছে টাকায় 3টি দরে জিনিস ক্রয় করা হবে, টাকায় 2টি করে বিক্রয় করা হবে, শতকরা কতটুকু লাভ পাবো আমাদের সেটা নির্ণয় করতে হবে। আমাদের শতকরা লাভ নির্ণয় করার জন্য আমরা এখানে একটি সূত্র ব্যবহার করেছি। এই সূত্রটি ব্যবহার করলে সহজেই আমাদের উত্তরটি বের হয়ে আসবে। আমরা শতকরা লাভ দিয়ে সমান দিয়ে সূত্রটি লিখলাম, টাকায় ক্রয়কৃত একক ভাগ টাকায় বিক্রয়কৃত একক বিয়োগ 1 গুণ 100। আমাদের টাকায় ক্রয়কৃত একক হচ্ছে 3টি এবং টাকায় বিক্রয়কৃত একক হচ্ছে 2টি, বিয়োগ 1 পাশে গুণ 100 লিখে দিলাম। 3কে যখন আমরা 2 দিয়ে ভাগ করবো 1.50 আসবে, সেটা দেখে 1 বিয়োগ করবো, সেটা দেখে 1 বিয়োগ করে দিলে 0.50 আসবে, সেটাকে 100 দিয়ে গুণ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে 50%। সঠিক উত্তরটি হবে ক অপশনের 50%। 29 নম্বর প্রশ্ন, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 18,000 টাকা হলে একটি ভেড়ার মূল্য কত হবে?
তাহলে 15টি ভেড়ার মূল্য দেওয়া আছে, সেটি হচ্ছে 15টি ভেড়ার মূল্য হবে 5টি গরুর মূল্যের সমান। আমাদের এখানে 2টি গরুর মূল্য দেওয়া আছে 18,000 টাকা। একটি ভেড়ার মূল্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। আমরা প্রথমে লিখলাম 2টি গরুর মূল্য সমান 18,000 টাকা, সুতরাং একটি গরুর মূল্য হবে 18,000 ভাগ 2। একইভাবে 5টি গরুর মূল্য হবে 18,000 গুণ 5 ভাগ 2। তাহলে সেই হিসেবে আমাদের 5টি গরুর মূল্য বের হয়ে আসবে 45,000 টাকা। আবার 15টি ভেড়ার মূল্য এবং 5টি গরুর মূল্যের সমান, যেহেতু 5টি গরুর মূল্য 45,000 টাকা, একইভাবে 15টি ভেড়ার মূল্যও হবে 45,000 টাকা। তাই নিচে লিখলাম 15টি ভেড়ার মূল্য 45,000 টাকা, সুতরাং একটি ভেড়ার মূল্য 45,000 ভাগ 15, 45,000কে 15 দিয়ে ভাগ করে দিলে আমাদের একটি ভেড়ার মূল্য বের হয়ে আসে 3,000 টাকা। সঠিক উত্তরটি হচ্ছে ঘ অপশনের 3,000 টাকা। 30 নম্বর প্রশ্ন, কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পরে আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তাহলে 40 জন ছাত্রের 30 দিনের খাবার রয়েছে, 5 দিন পরে 10 জন ছাত্র আসলো, তাহলে তাদের যে অবশিষ্ট খাবার আছে সেই খাবারে কতদিন চলবে সেই দিনটি আমাদের নির্ণয় করে নিতে হবে। আমরা প্রথমে লিখলাম দিন বাকি সমান 30 বিয়োগ 5 সমান 25 দিন। একইভাবে লিখলাম মোট ছাত্র সমান, আগে ছিল 40 জন, নতুন ছাত্র আসলো 10 জন, 40 যোগ 10 সমান 50 জন। নিচে লিখলাম 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের, সুতরাং একজন ছাত্রের খাবার আছে 40 গুণ 25 দিনের। একইভাবে 50 জন ছাত্রের খাবার আছে 40 গুণ 25 ভাগ 50। 40কে 25 দিয়ে গুণ করে 50 দিয়ে ভাগ করে দিলে আমাদের সঠিক উত্তরটি বের হয়ে আসবে খ অপশনের 20 দিন। 31 নম্বর প্রশ্ন, 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজটি 34 জন লোকে কত দিনে করতে পারবে? আমাদের 60 জন লোক কাজটি করতে পারে 18 দিনে, সুতরাং একজন লোক কাজটি করতে পারে 60 গুণ 18 দিনে। একইভাবে 36 জন লোককে করতে পারে 60 গুণ 18 ভাগ 34। 60কে 18 দিয়ে গুণ করে 34 দিয়ে ভাগ করে দিলে উত্তর বের হয়ে আসে 30 দিনে। সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনটি। 32 নম্বর প্রশ্ন, 3 ভাগের 2 ভাগ 5 ভাগের 4 এর 21 ভাগের 20 সমান কত? আমাদের এখানে একটি ছোট্ট একটি সরল দেওয়া আছে, আমরা নিচে সরলটি সমাধান করেছি। প্রথমে 3 ভাগের 2 ভাগ 5 ভাগের 4 এর 21 ভাগের 20 যে প্রশ্নটি রয়েছে মূল প্রশ্ন সেটি লিখলাম। এর পরবর্তী লাইনে এসে আমরা এর কাজ করে নিয়েছি। আমাদের এর কাজ করতে গেলে আমাদের 21 ভাগের 20-এর সাথে 5 ভাগের 4 এর নিচের 5 কাটাকাটি করলাম। কাটাকাটি করলে উপরে 5 20-এর মধ্যে 4 বার যাবে, তাহলে উপরে 4 এবং এই 4কে গুণ করে দিলে 4 4 16 হয়, নিচে থাকে 21। এরপর যে বাক চিহ্নটি আছে সেটাকে আমরা গুণ চিহ্ন করব। গুণ চিহ্ন করলে ভগ্নাংশটি উল্টে যাবে। ভগ্নাংশটি উল্টে যাওয়ার কারণে 21 হর ছিল সেটি লবে চলে যাবে, 16 লব ছিল সেটা নিচে হরে চলে আসবে। এরপরে যদি আমরা কাটাকাটি করি, 21কে 3 দিয়ে কাটলে 7 বার এবং 16কে 2 দিয়ে কাটলে হয় 8 বার, তাহলে 8 ভাগের 7 উত্তর বের হয়ে আসছে। আমাদের সঠিক উত্তরটি হবে ক অপশনের 8 ভাগের 7। 33 নম্বর প্রশ্ন, 3 ভাগের 1 ভাগ 5 ভাগের 4 গুণ 4 ভাগের 3 সমান কত? আমরা নিচে সংখ্যাটি সমাধান করেছি। প্রথমে যে সরল লাইনটি দেওয়া আছে সেটা লিখলাম, এরপর আমরা বাক চিহ্নের কাজ করেছি। বাক চিহ্নকে আমরা গুণ চিহ্ন করেছি, গুণ চিহ্ন করার কারণে সেটি উল্টে যাবে। উল্টে গিয়ে যে 5 ভাগের 4 ছিল সেটি উল্টে গেলে 4 ভাগের 5 হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা এখানে প্রথম ভগ্নাংশের নিচে হরে 3 রয়েছে এবং শেষ ভগ্নাংশের লবে 3 রয়েছে, আমরা হর 3 এবং লব 3 কাটাকাটি করব। এরপরে আমাদের আর কিছু কাটা যায় না, নিচে থাকে 4 এবং 4 গুণ করে দিলে 4 4 16, উপরে 5 থাকে, তার সঠিক উত্তরটি হচ্ছে 16 ভাগের 5। 34 নম্বর প্রশ্ন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ হবে? সঠিক উত্তরটি হবে গ অপশনের 4 গুণ। 35 নম্বর প্রশ্ন, a প্লাস b সমান 5 এবং a মাইনাস b সমান 3 হলে a b এর মান কত? আমরা নিচে a b এর সূত্র ব্যবহার করব, a b এর সূত্র ব্যবহার করে a b এর মানটা নির্ণয় করব। আমরা নিচে অঙ্কটি করেছি, আমরা জানি a b সমান a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। আমাদের a প্লাস b রয়েছে সেটা মান হচ্ছে 5, একইভাবে a মাইনাস b রয়েছে সেটা মান হচ্ছে 3। আমরা যখন 5 কে স্কয়ার করব তখন সেটা 25 হয়ে যাবে, 2 কে স্কয়ার করলে সেটা 4 হয়ে যায়, একইভাবে 3 কে স্কয়ার করব তখন সেটা 9 এবং 2 কে স্কয়ার করলে 4। এর পরবর্তীতে আমরা দুটি ভগ্নাংশ থেকে 4 কে লসাগু নিব, 4 কে লসাগু নিলে উপরে 25 বিয়োগ 9 থাকে, 25 থেকে 9 বিয়োগ করলে আসে 16, 16কে 4 দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসে 4। সঠিক উত্তরটি হবে 35 নম্বরের জন্য গ অপশনের 4। 36 নম্বর প্রশ্ন, 2x স্কয়ার প্লাস x মাইনাস 15 এর উৎপাদক কোনটি? 2x স্কয়ার প্লাস x মাইনাস 15 এটাকে আমাদের উৎপাদক করতে হবে। এটাকে উৎপাদক করার জন্য আমাদের মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যরাশির উৎপাদক ব্যবহার করতে হয়েছে। আমাদের এখানে পরবর্তী লাইনে এসে আমরা সেটাকে মিডল টার্ম ফ্যাক্টর করেছি। আমাদের প্রথম যে সংখ্যাটি রয়েছে তার সাথে চলক হচ্ছে 2, সেটা রয়েছে 15, আমরা 2 এবং 15 গুণ করলে 30 পাই। আমাদেরকে 30কে ভাঙতে হবে এবং 30কে এমনভাবে ভাঙতে হবে যাতে দুইটি সংখ্যা হবে এবং যোগ বিয়োগ করে মাঝের x আসতে হবে, তার চলকগুলো গুণ করলে 30 চলে আসতে হবে।
আমরা 30কে ভেঙেছি প্লাস 6x মাইনাস 5x, প্লাস 6x থেকে যখন আমরা 5x বিয়োগ করে দিব তখন প্লাস x আসবে, এবং এই দুইটা সংখ্যার চলক 6 এবং 5 যখন গুণ করব তখন সেটা 5 6 30 হয়ে যাবে। তো আমরা পরবর্তী লাইনে লিখলাম 2x² প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15। এরপর আমরা 2x² প্লাস 6x থেকে কমন নিব এবং এই দুটো থেকে কমন যে 2x কমন নিলে আর x প্লাস 3 থাকে। একইভাবে মাইনাস 5x মাইনাস 15 থেকে কমন নিব, সেখান থেকে কমন যে মাইনাস 5 কমন নিলে x প্লাস 3 থাকে। আমাদের দুটো x প্লাস 3 আছে, সেটা নিয়ে একটা নিলাম এবং 2x মাইনাস 5 নিয়ে নিলাম। সেই হিসেবে আমাদের সঠিক উৎপাদকটি হচ্ছে ক অপশনের x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5। 37 নম্বর প্রশ্ন, পিতা ও মাতার বয়সের গড় 30 বছর, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 24 বছর হলে পুত্রের বয়স কত? আমাদের পিতা ও মাতার বয়সের গড় 30 বছর দেওয়া আছে, সেই সাথে পিতা মাতা ও পুত্র তিনজনের বয়সের গড় 24 বছর দেওয়া আছে। পুত্রের বয়স কত সেটা নির্ণয় করতে হবে। আমরা নিচে লিখলাম পিতা মাতা ও পুত্রের মোট বয়স, যেহেতু তাদের গড় বয়স 24 বছর এবং এখানে ব্যক্তির সংখ্যা 3 জন, তাই আমরা 24কে 3 দিয়ে গুণ করে দিলাম, সেটা পাচ্ছে 72 বছর। একইভাবে পিতা ও মাতার মোট বয়স, পিতা ও মাতার গড় বয়স হচ্ছে 30 বছর এবং এখানে 2 জন, তাই সেটাকে 2 দিয়ে গুণ করেছি, সেটা আসতেছে 60 বছর। 72 বছর থেকে যখন 60 বছর বিয়োগ করে দিব পুত্রের বয়স বের হয়ে আসে 12 বছর। সঠিক উত্তরটি হচ্ছে ঘ অপশনের 12 বছর। 38 নম্বর প্রশ্ন, পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 23 বছর, 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? আমরা প্রথমে লিখলাম পিতা ও দুই পুত্রের বর্তমান মোট বয়স। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 23 বছর দেওয়া আছে, যেহেতু এখানে পিতা ও দুই পুত্র ব্যক্তি হচ্ছে 3 জন, তাই আমরা 23কে 3 দিয়ে গুণ করেছি, 69 বছর আসলো। এরপর দেওয়া আছে 3 বছর পর দুই পুত্রের গড় বয়স। 3 বছর পর দুই পুত্রের গড় বয়স হচ্ছে 13 বছর। আমরা যখন 3 বছর পর দুই পুত্রের মোট বয়স বের করব তখন 13কে 2 দিয়ে গুণ করতে হবে, 13কে 2 দিয়ে গুণ করলে 26 বছর আসে। তাহলে বর্তমানে দুই পুত্রের মোট বয়স, আমরা 3 বছর পর দুই পুত্রের মোট বয়স বের করে নিয়েছে 26 বছর, তাহলে বর্তমানে দুই পুত্রের মোট বয়স বের করতে গেলে আমাদের 26 থেকে 2 গুণ 3, অর্থাৎ একজনের জন্য 3 বছর করে, দুইজনের জন্য 2 গুণ 3 6 বছর বিয়োগ করে দিতে হবে। 26 থেকে 6 বছর বিয়োগ করে দিলে 20 বছর আসে। এখন আমরা পিতার বর্তমান বয়স কত সেটা নির্ণয় করে নিতে পারবো। আমাদের পিতার বর্তমান বয়স বের করতে গেলে পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স 69 বছর থেকে বর্তমানে দুই পুত্রের মোট বয়স 20 বছর বিয়োগ করে দিলে 49 বছর বের হয়ে আসবে। সঠিক উত্তরটি হবে খ অপশনের 49 বছর। 39 নম্বর প্রশ্ন, একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান, তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? আমাদের এই অঙ্কটিও পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা প্রথমে লিখলাম 10টি উইকেটের মোট রান, যেহেতু 10টি উইকেট পাওয়ার জন্য গড়ে 18 রান করে দিয়েছে, 18 গুণ 10 সমান 180 রান। এরপরে লিখলাম 4টি উইকেটের মোট রান, 4 গুণ 4 সমান 16 রান। তাহলে 180 এবং 16 যোগ করে দিলে 196 রান আসে, 10 এবং 4 যোগ করে দিলে 14 উইকেট হয়, তাহলে 14 উইকেটের মোট রান হচ্ছে 196 রান। সুতরাং উইকেট প্রতি গড় রান হচ্ছে 196কে 14 দিয়ে ভাগ করতে হবে এবং সেটি আসবে 14 রান। সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের 14। 40 নম্বর প্রশ্ন, 1 + 2 + 3 + 4 + ... + 22 ইকুয়াল কত? আমাদের এখানে ধারাটি রয়েছে এবং 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ... যোগ 22 সমান কত সেটি বের করে নিতে হবে। আমরা বারবারই এই ধরনের ধারা দেওয়া থাকলে সেটা যোগফল নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার করি সেটা হচ্ছে n × n + 1/2। আমাদের এখানে n হচ্ছে পদ সংখ্যা। আমাদের এই ধরনের ধারার ক্ষেত্রে শেষে যে পদটি থাকে সেটাকে আমরা পদ সংখ্যা হিসেবে ধরে নিই এবং এখানে পদ সংখ্যা n এর মান হবে 22। তাই আমাদের n × n + 1 এর মান আসছে 22 × 22 + 1/2। 22 এর সাথে যখন 1 যোগ করবে তখন সেটা 23 হয়ে যাবে। একইভাবে 22কে যখন 2 দিয়ে ভাগ করে দেব 11কে 23 দিয়ে গুণ করলে 253 বের হয়ে আসে। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক অপশনের 253। আমাদের সাধারণ জ্ঞান ও গণিত অংশের 40টি প্রশ্ন শেষ হলো। আমাদের পরবর্তী ভিডিওতে বাংলা ও ইংরেজি অংশের 40টি প্রশ্ন সমাধান করা হবে।